বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ তরুণ এবং বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ দেশের বাইরে থাকে বৈধভাবে এবং অবৈধভাবে। এবং এই যে দেশ থেকে বাইরে যাবার প্রবণতা, যাবার ক্ষেত্রে নানা রকমের সমস্যা, আইনি সমাধান কি, মানুষ কোথায় কোথায় ভুল করে, এইসব নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন, এবং আমার ডানে রয়েছেন ফিনেস অ্যাপারেলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক তরুণ উদ্যোক্তা শেখ মোহাম্মদ দানিয়েল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার রাজু মহাজন, আপনার কাছ থেকে একটু বুঝতে চাইব যে বাংলাদেশ থেকে যে বৈধ এবং অবৈধ অভিবাসনের যে প্রবণতা, আইনগতভাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি এই জায়গায়? সবার প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সহ আলোচক মিস্টার ড্যানিয়েল, আপনাকে ধন্যবাদ জয়েন করার জন্য। প্রথম কথা হলো যে এই যে আমরা একটা কথা বলি বৈধ এবং অবৈধ, আমার মনে হয় এইটা আমাদের শেষ করা উচিত। অবৈধ অভিবাসী যেন বাংলাদেশ থেকে একজনও না যায়, এটার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্যাম্পেইন করা উচিত, এবং যারা এই অবৈধ অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত এরা আন্তর্জাতিক অপরাধ করছে, কাজেই এতে দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে এবং মানুষ অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হচ্ছে। কাজেই এ বিষয়ে আমাদের সামাজিক সচেতনতা দরকার এবং সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া দরকার, যাতে একজনও অবৈধভাবে, বিশেষ করে যে আমেরিকার কনটেক্সটে যদি বলি যে সাউথের বর্ডার ক্রস করে যাচ্ছে, বা ইউরোপিয়ান কনটেক্সটে বললে আপনি জানেন যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাচ্ছে, এটি বন্ধ হতে হবে। কারণ আমাদের প্রত্যেকটি প্রাণ অমূল্য, এই প্রাণ আমাদেরকে রক্ষা করতে হবে, এবং যাতে এইটা এখনই শেষ হয়ে যায়, ভবিষ্যতে আর না থাকে। আর বৈধ অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে যেটা মনে হয় সেটা হলো সচেতনতার অভাব। আমরা অনেক সময় দেখি যে আমেরিকার কনটেক্সটে যদি বলি যে অনেকে ধরেন ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে যাচ্ছে বা পড়াশোনা করতে যাচ্ছে, কিন্তু তারা প্রিপেয়ার্ড না। মানে আমেরিকা হলো একটা ল্যান্ড অফ অপরচুনিটিস, এখানে অনেক কিছু করার আছে। যেমন আমি আমার নিজের উদাহরণটা সব জায়গায় দিই যে আমি 2011 সালে স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকা যাই, মাস্টার্স শেষ করি, তারপরে ল পড়ি। এখন আপনাদের দোয়ায় খুব সাকসেসফুল একজন লয়ার, আমি ওখানকার অ্যাটর্নি। কিন্তু অনেকেই আমি জানি আমার সাথে পড়াশোনা করতে গেছে বা নিউ ইয়র্কে হয়তো ফ্যামিলি ইমিগ্রেশন করে গেছে, তারা ওই রকম ভালো কিছু করতে পারেনি। তো তাদের আমি খুব বেশি দোষ দেই না, আমি যেটা বলি যে তাদের ভিতরে সচেতনতার অভাব আছে। এবং এই আমরা যদি ইনফরমেশনটা পৌঁছে দিতে পারি মানুষের ভিতরে, তাহলে দেখেন আমাদের এখন যে ফরেন যারা থাকে, যারা প্রবাসী, তাদের কাছ থেকে যে রেমিটেন্সটা আসে, আমরা প্রায় বলি ধরেন শ্রমিক হিসেবে তাদেরকে ট্রিট করি, কিন্তু ইউরোপ আমেরিকায় কিন্তু এই অপরচুনিটি আছে যে তারা খুব হাই স্কিল্ড ইমিগ্রেন্ট হতে পারে, এবং তখন এখন যে পরিমাণ টাকা তারা রেমিটেন্স হিসেবে পাঠায় তার চেয়ে অনেক গুণ বেশি টাকা তারা পাঠাতে পারবে যদি তারা হাই স্কিল হতে পারে। যেমন মিডল ইস্টে, আমি দুবাই থেকে আসলাম এই এক সপ্তাহ আগে, আমাদের বাংলাদেশিরা একেবারেই মানে শ্রমিক হিসেবে কাজ করছে, সে তুলনায় ধরেন ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, অন্য দেশিরা তারা অনেক ভালো ভালো জব করছে। কাজেই আমার মনে হয় যে বৈধ ইমিগ্রেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সচেতনতা এবং স্কিলের অভাব। আমরা যদি পর্যাপ্ত স্কিল দিয়ে, ট্রেনিং দিয়ে পাঠাতে পারি, তাহলে তারা তাদের নিজেদের জীবনমানও উন্নয়ন করতে পারবে এবং দেশেরও উপকার হবে। শেখ মোহাম্মদ দানিয়েল, উদ্যোক্তা হবার স্বপ্ন, আপনি নিজে একজন উদ্যোক্তা এবং তরুণ উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে অনেক তরুণ কিন্তু দেশে নানা রকমের উদ্যোগ নিচ্ছে, এবং বিদেশে না গিয়ে দেশে ব্যবসা করবার সুযোগ কি আসলে আছে? কারণ অনেকে উদ্যোগ নিচ্ছে, ব্যর্থ হচ্ছে, হারিয়ে যাচ্ছে, বিদেশে যাবার চেষ্টা করছে, সেখানে গিয়েও আবার নানা রকমের সংকটের মধ্যে পড়ছে। সো একদিকে তো ব্রেন ড্রেনের কথা আমরা বলছি, সেটা তো আছেই, এর বাইরেও নানা রকমের নানা শ্রেণী পেশার মানুষ বা তরুণরা কিন্তু নানাভাবে বিভ্রান্ত হচ্ছে, হারিয়ে যাচ্ছে। জি, আসলে থ্যাংক ইউ এগেইন ফর হ্যাভিং মি। এটা ভেরি ইন্টারেস্টিং একটা ডিসকাশন আজকে, সো আই এম হ্যাপি টু বি পার্ট অফ দিস। ব্রেন ড্রেন ইটস সামথিং ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস, বিকজ কেন হচ্ছে এই জিনিসটা দেখতে হবে। আমি প্রথমে একটু বুঝতে চাই যে যারা উদ্যোক্তা হিসেবে এখানে কাজ করতে চাইছে, ওনাদেরই কিন্তু ব্রেনটা ড্রেন হচ্ছে। আপনার ইনোভেটিভ মাইন্ডস, একটা ভেরি ইন্টারেস্টিং একটা ছেলে আমার সাথে পরিচয় হয়েছিল, আমি আপনাকে স্টোরি দিয়ে বলি, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তাওস নাম তার, খুবই ব্রিলিয়েন্ট একটা ছেলে, about 4-5 years ago, and তখন he was developing at that time. AI was not at the forefront of discussion at that point of time.
তখন হি ওয়াজ ডিসকাসিং অ্যান্ড অফ ডেভেলপিং অ্যান্ড হি হ্যাড এ কনসেপ্ট, প্রুফ অফ কনসেপ্ট, যেখানে আপনার ঢাকা শহরে যে ট্রাফিক ম্যানেজমেন্টটা আছে এটা সে ডিজিটালি ফ্রম আ সেন্ট্রাল লোকেশন সেটা ম্যানেজ করতে পারবে। এবং এটা প্রুফ অফ কনসেপ্ট দেন মেয়র সাহেবকে উনি দেখিয়েছেন এবং দে অল অ্যাপ্রিসিয়েটেড দি আইডিয়া। বাট ফর সাম রিজন, ফর রেড টেপ, ফর ভেরিয়াস রিজনস, আমাদের যেসব বিউরোক্রেটিক শ্যাকলস আছে, কাজটা হয়নি। আলটিমেটলি সে কিন্তু $multi-million সে ফান্ডিং পেয়ে সে কিন্তু সিলিকন ভ্যালিতে মুভ করে বাংলাদেশ ছেড়ে সে ওখানে চলে গেছে এবং ইনশাল্লাহ একদিন খুব শিগগিরই হয়তো আমরা শুনবো যে সে একটা তার স্টার্টআপটা একটা ইউনিকর্ন হিসাবে স্ট্যাটাস পাবে। অ্যান্ড এরকম শুধু একজন নয়, এরকম কিন্তু বহুজন আছে। এই একজন ব্যক্তিকে আমি নিজে দেখেছি, কিন্তু বহুজন আছে এরকম, অনেক ছেলেরা আছে আমাদের দেশে। আমরা তো তাও একটু বিহাইন্ড, আমরা তো এখনও ওই ট্রেডিশনাল বিজনেস করি, এখনও গার্মেন্টস ব্যবসা, এখনও ইন্স্যুরেন্স ব্যবসা। বাট যারা আমাদের পরের জেনারেশনে, আমার ছোট ভাইদের বয়সের যারা আছে, তারা কিন্তু এআই নিয়ে কাজ করছে, তারা বিভিন্ন স্মার্ট টেকনোলজি নিয়ে কাজ করছে। বাট আপনি যখনই একটা টেকনোলজি নিয়ে কাজ করবেন, ওটার জন্য কিন্তু আপনার একটা হোম গ্রাউন্ড দরকার, যেখানে আপনার প্র্যাকটিস করতে পারবেন, যেখানে আপনি প্রোডাক্টটাকে আরেকটু ডেভেলপ করতে পারবেন। সো বাংলাদেশে ইট ইজ ইজিয়ার টু সেল ইম্পোর্টেড প্রোডাক্টস দেন টু সেল লোকাল প্রোডাক্টস। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আই ভিজিটেড ওয়ালটন, আই শুড নট বি নেমিং নেমস, বাট আমার খুব কষ্ট লেগেছে। আমি ওয়ালটনে ভিজিট করেছিলাম, জাস্ট একটা কার্টিসি ভিজিট, এবং খুব দুঃখ লেগেছে যে ওনারা অনেক জায়গায় ডিসক্রিমিনেট হয়, আমাদের সরকারি অফিসগুলিতে ওনারা ডিসক্রিমিনেট হয়, যেহেতু তাদের প্রোডাক্ট ইজ মেড ইন বাংলাদেশ। ওয়ার ইজ আপনার যদি প্রোডাক্টটা বিদেশের কোথাও হতো তাহলে ওইটা কিন্তু এই ক্যাটাগরি হতো। তো আপনার যখন দেশের এনভায়রনমেন্ট ইজ নট কন্ডিউসিভ, যেখানে আপনার ইনোভেটিভ প্রোডাক্ট, যেসব আপনার প্রোডাক্ট ট্রেডিশনালি বাংলাদেশে বানানো হয় না, এই প্রোডাক্টগুলি যদি আপনি লোকাল মার্কেটে টেস্ট করতে না পারেন, তাহলে অন্টারপ্রেনাররা সাকসেসফুলি এটাকে এক্সপোর্ট করতে পারবে না। বাট ইফ দে আর রিয়েলি জিনিয়াসেস, ইফ দে আর রিয়েলি স্মার্ট, তারা কিন্তু বাংলাদেশের মার্কেটের জন্য অপেক্ষা করবে না, তখন কিন্তু তারা অন্য জায়গায় রিলোকেট করবে এবং করছে। আপনি এই যে এখন নতুন আইফোন বের হয়েছে, আইফোনের যে আইফোন এয়ার, ওইটা কিন্তু একটা বাংলাদেশি ছেলে, বাংলাদেশি অরিজিন, হি হ্যাজ ডেভেলপ দ্যাট প্রোডাক্ট। ইটস আ গ্রেট থিং, আমরা খুব সেলিব্রেট করছি তাকে নিয়ে অনলাইনে। কিন্তু সে যদি দেশে থাকতো, সে যদি দেশে জন্ম হতো, সে যদি দেশে পড়াশোনা করতো, এই দেশে কি তাকে ওই অপরচুনিটি, ইকুয়াল অপরচুনিটিটা কি দিত কিনা? যদি না দিয়ে থাকে, তাহলে যে ছেলের ট্যালেন্ট আছে, যে ছেলের স্কিল আছে, প্রতিভা আছে, তাহলে সে ছেলে কেন এই দেশে থাকবে, যে দেশ তাকে, যে দেশের মাটি তাকে সুযোগ করে দিচ্ছে না তার প্রতিভাকে ইন্টারন্যাশনালি একটা ভালো কাজে লাগানোর জন্য। সো আই থিঙ্ক ইটস নট ফেয়ার। ইটস নট ফেয়ার টু সে যে মানুষে অনেক সময় বলে যে দেশের প্রতি ভালোবাসা নেই। মাই ফাদার স্টাডিড অ্যাট UCLA and he came back. Your son is studying at UCLA and my father is so very thrilled about it. So my father studied at UCLA, he came back because he thought দেশের জন্য কিছু করতে হবে। আমরা বাইরে পড়াশোনা করে কিন্তু দেশে ফেরত এসেছি যে দেশে কিছু করতে হবে, কিন্তু যেভাবে করে এখন ব্যবসায়িকদের এগেনস্টে একটা ধরেন একটা অলমোস্ট ক্রিমিনাল একটা মেন্টালিটি নিয়ে, যে ইউ আর, ভাই তো অনেক সাকসেসফুল লয়ার, দি কনসেপ্ট অফ ল ইজ ইউ আর ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। বাংলাদেশে ব্যবসায়িক মানে হচ্ছে ইউ আর গিলটি আনটিল ইউ আর প্রুভেন টু বি ইনোসেন্ট। তাহলে কেন আমি এখানে ব্যবসা করবো? তো মানুষ আস্তে আস্তে গোটায় কিন্তু বিদেশে চলে যাচ্ছে। আপনি দুবাইতে যে দেখেন, এখন দুবাইতে কত বাঙালি ব্যবসা করছে, আমেরিকাতে আছে, ইউকেতে আছে, ক্যানাডাতে আছে। কেন তাদেরকে আমরা দেশে আনতে পারছি না, এই ব্যবসায়িকদেরকে? এরা আসলে তো কর্মসংস্থান দেশে হতো। কর্মসংস্থান যদি দেশে হয়, একদিকে হচ্ছে কিন্তু উই আর টকিং অ্যাবাউট জিনিয়াসেস, যারা এআই নিয়ে কাজ করছে, যারা ফোরফ্রন্ট অফ টেকনোলজিক্যাল ব্রেক থ্রু নিয়ে কাজ করছে বাঙালিরা, দ্যাট উই আর ভেরি প্রাউড অফ। ফেসবুকে তাদেরকে নিয়ে একটা পোস্ট দেয়, উই ফিল ভেরি প্রাউড অফ দেয়ার অ্যাচিভমেন্ট। বাট তাদেরকে আমরা দেশে কোনো সুযোগ দিচ্ছি না। সেকেন্ড হচ্ছে ওই ব্যবসায়িকরা যারা ব্যবসা করার তাদের এবিলিটি আছে, তাদেরকে আমরা বাংলাদেশে ব্যবসা করতে দিচ্ছি না। তারা যদি বাংলাদেশে ব্যবসা করতো, এই যে ইললিগাল ইমিগ্রেন্ট হয়ে যারা চলে যাচ্ছে চাকরি না পেয়ে, তাদের তো চাকরির ব্যবস্থা হতো। সো আপনি জব ক্রিয়েটার্সদেরকেও আপনি ঠকাচ্ছেন, আবার জব সিকার্স যারা, তারাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছে না। সো আই থিঙ্ক দের ইজ এ গ্রেট অপরচুনিটি, হোপফুলি ইন দ্য ফিউচার একটা ইকুইটেবল মার্কেট হবে ওয়্যার উই উইল বি এবল টু ইউটিলাইজ আওয়ার ওন ব্রেইন। আমি যেহেতু টেবিলের দুপ্রান্ত থেকে দুই ধরনের আলোচনাটা করছি, সো আলোচনাটাকে একটু সম্পূরক আপনারা পরস্পরকে কথা টেনে নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু মিস্টার মহাজন আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে উন্নত বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপে, অস্ট্রেলিয়া, অভিবাসন প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষ যারা যায়,
তারা আসলে সবচেয়ে বড় সমস্যাগুলো কি ফেস করে? আচ্ছা, আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি মিস্টার ড্যানিয়েল ওনার সঙ্গে একটু অ্যাড করি। আমি এই ব্রেন ড্রেন ওয়ার্ডটার সঙ্গে একমত না। কারণ হলো এখন আমাদের একটা গ্লোবাল মার্কেট। যেমন আমাদের বুয়েট থেকে প্রতি বছর যারা গ্র্যাজুয়েশন করে বের হয় তার 60 to 70% ছেলেমেয়েরা আমেরিকা চলে যাচ্ছে, আমেরিকা বা ইউরোপে চলে যাচ্ছে, এবং ওখানে গিয়ে তারা ভালো করছে। এবং এটা নিয়ে অনেক সমালোচনা আমরা শুনি যে আমরা তো দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করলাম, তারা চলে যাচ্ছে, দেশের কি হবে? তো আমি বলি যে তাহলে আপনারা সংখ্যা বাড়ায় দেন, সিট বাড়ায় দেন। এখন যদি প্রতি বছর লেটসে 2000 স্টুডেন্ট নেয়, আপনি 6000 করে দেন, তাতেও হয়তো আরো বেশি ইঞ্জিনিয়ার চলে যাবে, আমাদের দেশের চাহিদাও পূরণ হবে। কারণ বুয়েটে তো সবাই ভর্তি হতে চাই, এমন তো না যে তারা স্টুডেন্ট পাচ্ছে না। কাজেই আমার মনে হয় যে ব্রেন ড্রেনের যেটা অ্যাকচুয়াল মিনিং, যে একটা মেধাবী ছেলে বিদেশে চলে যাচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি গুড ফর বাংলাদেশ। এবং ওইখানে গিয়ে যারা ভালো করছে তাদেরকে আবার আমরা এখানে নিয়ে আসার ব্যবস্থা করি, যে তারা এখানে ইনভেস্ট করুক। একেবারে হয়তো পার্মানেন্ট কেউ চলে আসবে, কেউ আসবে না, তারা ইনভেস্ট করুক। যেমন তাদের সঙ্গে একটা সংযোগ তৈরি হোক, একটা সংযোগ তৈরি হোক। এখন একটা বৈশ্বিক মার্কেট, একটা গ্লোবাল মার্কেট। কাজেই উনি মিস্টার ড্যানিয়েল যে কথাটি বললেন যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি আইফোন ডিজাইন করেছে, একজন অনেক বড় বড় স্টার্ট আপ হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো এরিয়াতে, অনেক বাংলাদেশি অরিজিনরা স্টার্ট আপ করছে। তো তাদেরকে যদি আমরা এনকারেজ করি যে বাংলাদেশও একটা বিগ মার্কেট, এখানে তারা এসে কিছু কাজ করুক, ইনভেস্ট করুক। এবং রিসেন্টলি বিডার পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হয়েছে। আশিক চৌধুরী, উনি আমেরিকা গিয়েছে পরপর 2 বার, এবং ওনার সাথে আমার একটু কথা হচ্ছিল যে উনি খুব অ্যাক্টিভলি চাচ্ছে যে এই সরকার শেষ হওয়ার আগেই একটা ডেটা সেন্টারের যাতে অ্যাটলিস্ট একটা চুক্তি করতে পারে, এরকম চেষ্টা করছে, একটা ডেটা সেন্টার এখানে করতে চায়। দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ। আমার মনে হয় যদি আমরা এই যে আমাদের ক্যালিফোর্নিয়া বিশেষ করে যারা টেক এন্টারপ্রেনার আছে তাদের সাথে যদি কমিউনিকেট করা যায়, তারা এখানে আসতে উদ্বুদ্ধ হবে, এবং ব্রেন তখন দুই দিকেই আসা যাওয়া করবে আর কি। এবার আপনার যে প্রশ্নটা যে প্রবাসী বাংলাদেশিরা কি কি চ্যালেঞ্জ সম্মুখীন হচ্ছে, একটা আছে খুব টেম্পোরারি। বর্তমানে আপনি জানেন যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি ক্ষমতায় আছে, তারা একটু অ্যান্টি ইমিগ্রেশন, ওইখান থেকে একটা টেম্পোরারি কিছু চ্যালেঞ্জ আসছে। কিন্তু আমি ওইটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার পক্ষে না, কারণ এগুলি থাকবে, এগুলি একটা জায়গায় একটা দেশে থাকতে গেলে সব দেশেরই ইন্টারনাল পলিটিক্স আছে। ইন জেনারেল মেজর যে প্রবলেমটা আমার দৃষ্টিতে মনে হয় সেটা হলো আমরা আসলে ওই লেভেলের স্কিলড না। আমার মনে হয় আমাদের স্কিল গ্যাপটাকে অ্যাড্রেস করা উচিত নেশন ওয়াইড, মানে আমাদের একেবারে সব লেভেলে। যেমন আমি 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 ওয়াশিংটন ডিসি এলাকায় থাকি, ডিসি, মেরিল্যান্ড, ভার্জিনিয়া। এইখানে দেখা যাচ্ছে একটা বিগ অ্যামাউন্ট অফ পিপল ফেডারেল গভর্নমেন্টে জব করে, তারা খুব হাইলি এডুকেটেড, তারা বেশ ভালো টাকা পয়সা ইনকাম করছে, ভালো কন্ট্রিবিউট করছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম অন্যান্য বড় শহরে, যেমন নিউ ইয়র্কের সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটি, সেকেন্ড হাইয়েস্ট কমিউনিটি হলো ডিট্রয়েটে। এই দুইটা শহরেই যারা থাকে তারা অনেকেই আসলে অত ভালো জব করতে পারছে না, ভালো প্রফেশনে নাই, এবং এখানে স্কিলটা বড় ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় ডেফিনেটলি তাদেরকে নিজেদেরকে অ্যাটেনশন দিতে হবে, নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ থেকেও কিছু ক্যাম্পেইন করা যেতে পারে, যে যারা আপনারা আমেরিকা যাওয়ার চিন্তা ভাবনা করছেন, এখন থেকেই ধরেন 2-4টা ল্যাঙ্গুয়েজ শেখা যেতে পারে, কারণ এখানে ল্যাঙ্গুয়েজ শেখা সহজ, আমেরিকার চেয়ে খরচ কম। তারপরে ধরেন কিছু এই যে এআই এর কিছু কোডিংয়ের ট্রেনিং দেওয়া যেতে পারে এখানে। তারপরে অন্যান্য যেসব স্কিল, ড্রাইভিংটা ওইখানে গিয়ে শেখাচ্ছে, এখান থেকে যদি কেউ শিখে যায় তখন তার খুব সুবিধা হবে। আমার মনে হয় স্কিলটা যদি আমরা ডেভেলপ করতে পারি, আমরা বেশ অন্যান্য কমিউনিটির সাথে ভালো ফাইট দিতে পারবো। মিস্টার দানিয়েল, তরুণ উদ্যোক্তারা কি যথেষ্ট পরিমাণে নীতি সহায়তা পাচ্ছে কিনা? আমরা যদি ব্যাংক ঋণ বলি বা বিনিয়োগের সুযোগ যেটা, সেটা কতটা সহজলভ্য বলে মনে হয় এখানে? অ্যাক্সেস টু ক্যাপিটাল, ইটস ভেরি কমপ্লিকেটেড বাংলাদেশে। আমরা এটা দেখেছি, আগেও দেখেছি, এখনও দেখছি, এবং আমার মনে হয় না যে আগামীতে খুব সহজ হবে অ্যাক্সেস টু ক্যাপিটাল। কারণ এখন কিছু ব্যাংক মার্জারও হচ্ছে, যে কারণে আপনার কিন্তু একটা ক্রেডিট যে অ্যাভেলেবিলিটি ছিল মার্কেটে, ওটা কিন্তু আরও শ্রিঙ্ক হয়ে যাবে। তার মধ্যে 1-2টা ব্যাংক তো আছে সুন্দর কিছু ইনিশিয়েটিভস আনছে। সিটি ব্যাংক দেখেছি রিসেন্টলি একটা সুন্দর ইনিশিয়েটিভ এনেছে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনার পলিসি ম্যাটার্স, এবং পলিসি বাংলাদেশে কিন্তু রিগার্ডিং এন্টারপ্রেনার্স হচ্ছে অলওয়েজ পিউনিটিভ। সো এই পিউনিটিভ মোড থেকে বের হতে হবে। একটা ইনোভেটিভ কালচার যদি আপনি চিন্তা করেন, লেটস সে উই টক অ্যাবাউট উই সেলিব্রেট জেফ বেজোস টুডে। আমরা যে কোনো আপনার মার্কেটিংয়ের মিটিংয়ে জেফ বেজোসকে নিয়ে উদাহরণ দেওয়া হয়। জেফ বেজোস ইজ ফেমাস যে ফর মেনি ইয়ার্স, ফর ওভার আ ডেকেড সে কিন্তু লস দিয়েছে, অ্যান্ড ইয়েট হি ওয়াজ লিস্টেড ইন দ্য অ্যামাজন ওয়াজ লিস্টেড অন দ্য স্টক মার্কেট। আপনি বিসাকে কি লিস্টেড থাকতে পারবেন লস দিয়ে? সো এই যে জায়গাগুলি যেখানে আপনার লস করা মানে গুনাহ না, আপনার একটা ব্যবসার প্রতিষ্ঠান যদি লস করে এটা যে গুনাহ না,
এটার জন্য যে আপনার সিআইবি খারাপ হবে না, এটার জন্য যে আপনাকে জেলে ঢোকানো হবে না, এই মিনিমাম কিছু জায়গায় আপনাকে একটু ছাড় দিতে হবে। এখন ব্যবসায়িক হিসাবে আসার সাথে সাথে আপনি একটা ছেলে যদি দেখে যে তার বড় ভাই বা তাদের পরিচিত কোনো একটা ব্যবসায়ী একটু ওভারট্রেড করে লস করে গেছে, লস করার সাথে সাথে পেপারে তার নামে ঋণ খেলাপি এই সে হাবিজাবি লিখে দিল, তো ডিসকারেজ তো হবে স্বাভাবিকভাবে। সো কয়টা তরুণ উদ্যোক্তা আছে যারা ভালো এডুকেশন নিয়ে, যাদের কাছে স্কিল সেটস আছে, যাদের কাছে অপরচুনিটিস আছে টু বি এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দেন দে চুজ টু রিমেইন ইন বাংলাদেশ। দ্যাট ইজ আ কোয়েশ্চেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু এনশোর সাস্টেইনেবিলিটি, আমি ভাইয়ের সাথে এটা নিয়ে আর্গিউ করবো না অ্যাবাউট ব্রেইন ড্রেন অ্যান্ড দ্য কনসেপ্ট, এটা ভাই আমার থেকে অনেক ভালো বুঝবেন, বাট আই ফিল দ্যাট আমার দেশের যারা ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে তারা যদি আমার দেশে ইনিশিয়েটিভ নিতে না পারে, তারা যখন চলে যাবে ওই ইনিশিয়েটিভটা যখন তারা যে সান ফ্রান্সিসকোতে যায় নিবে, বা ক্যানাডাতে যে নিবে, বা ইউকেতে যে নিবে, যে কোনো জায়গায় নিবে, হি ও শি ইজ গোইং টু ক্রিয়েট জবস দেয়ার, নট ইন বাংলাদেশ। বা তাদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারছি না, মানে এখানে আমি তাকে জায়গা দিতে পারছি না। সে যখন বাইরে গেল, জি, এবং যখন সে সফল প্রমাণিত হলো, কিন্তু তাকে আমরা দেশের সঙ্গে কানেক্ট করতে পারছি না কোনো। দ্যাট উইল বি মোর ডিফিকাল্ট, দ্যাট উইল বি মোর ডিফিকাল্ট। কারণ ভাইয়া দেখেন, আমি যদি এখন আমেরিকাতে গিয়ে বা ইউকেতে যদি ব্যবসা করে আমি সাকসেসফুল হয়ে যাই, আই এম ইউজ টু দ্যাট কালচার, আই এম নট ইউজ টু রেড টেপ এনিমোর। আমার কিন্তু আই এম নট লুকিং ইনটু পারমিশনস দ্যাট উইল টেক মোর দেন আ উইক অর 2 উইকস। বাট আপনি যদি আমাদের পাশের দেশের দিকে তাকান, ভারতের দিকে তাকান, তারা কিন্তু তাদের যারা এনআরআই তাদেরকে অফকোর্স ভীষণভাবে মানে যথেষ্ট পরিমাণে কাজে লাগাচ্ছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে, এবং তারা কিন্তু এনআরআইজ আর কনসিডার্ড অ্যাজ সফট পাওয়ার অফ ইন্ডিয়া, দেন এক্সটেনশন অফ ইন্ডিয়াজ আপনার ফরেন পলিসি সাপোর্ট ইজ ওয়েল। কিন্তু ইন্ডিয়ার অত সামনে তো আমরা এত তাড়াতাড়ি যেতে পারবো না। লেট আস কনসিডার দিস, 90s ইন্ডিয়ার লাইসেন্স রাজ বন্ধ করেছে, 90s। এখন 2025 সাল, বাংলাদেশে এখনো লাইসেন্স রাজ চালু আছে, ওয়েল অ্যান্ড অ্যালাইভ। সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু সেক্রেটারিয়েট কিন্তু এখনো সেম আছে। কেউ কিন্তু রিফর্ম সিভিল সার্ভিস নিয়ে কথা বলার এখনো সুযোগ নেই। তো আমার মনে হয় আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে। আগে যতক্ষণ পর্যন্ত আপনি ইকুয়াল অপরচুনিটি দিবেন না টু অন্টারপ্রিনার্স, ইয়াং হোক আর ওল্ড হোক, অন্টারপ্রিনার্স বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একটা উদ্যোক্তাকে ওই সম্মান দেওয়া হবে না অ্যাজ জব ক্রিয়েটার, যতক্ষণ একটা উদ্যোক্তাকে সম্মান দেওয়া হবে না ফর টেকিং এন ইনিশিয়েটিভ, অতক্ষণ পর্যন্ত সেকেন্ড মানুষ কেন ইন্সপায়ার হবে? আমি তো আই টোল্ড মাই ওন সান যে মেক শিওর ইউ বিকাম আ লয়ার or you have some sort of different kind of ambition in life, সার্ভিসে যাও, ব্যবসা করো না। ব্যবসা করলে তো ব্যবসার কষ্ট কেউ বুঝে না। আপনি সবাই দেখে টার্নওভারের পিছনে আমার লাইবিলিটি কত আছে, আমার লস কত আছে, আমি কত মানুষের প্রত্যেক মাসে আমার স্যালারি দিতে হবে, না দিলে আমার কি রিস্ক আছে, আমি যদি অন টাইম ডেলিভারি না দিই আমার কত ওই শিপমেন্ট এগেনস্টে কত লাইবিলিটি ক্রিয়েট হয়। আমরা 10 সেন্টের জন্য আমরা যুদ্ধ করি, 10 সেন্টের এগেনস্টে আমি রিস্ক নিচ্ছি কিন্তু $11। ওই রিস্কটার এগেনস্টে যে বেনিফিটটা, যখন আমি ওই বেনিফিট নিয়ে 3 বছর 4 বছর ফ্যাক্টরিতে থেকে ছেলে মেয়ের চেহারা না দেখে কাজ করার পরে যদি কেউ একটা ভালো গাড়ি কিনে, সাথে সাথে বলে এদের কাছে মার্সিডিজ বিএমডাব্লিউ আছে, এদের আগে গাড়ি জব্দ করো। সো হোয়াট ইজ দিস, হোয়াট কাইন্ড অফ কালচার ইজ দিস? তা আপনি যদি এই কালচারে থাকেন, তাহলে আপনি কেন আপনার ছেলে বড় হয়ে আপনার লাইনে যাবে? জানে যে এখানে ব্যবসা করে গালি খাবে, সো হয়তো বিদেশে সেটেল হয়ে যাবে। আর দেশে থাকলে ওই লয়ার হওয়া বা সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে ঢোকাটাই সেফ ফিল করবে। সো আমার মনে হয় আগে লেট আস ওয়ার্ক অন দ্যাট। আরেকটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট আমার বড় ভাই বলেছেন অ্যাবাউট স্কিলিং। এখনও আমাদের এই জায়গায় ইউনিভার্সিটি লেভেলে একটা ম্যাসিভ গ্যাপ আছে। আজকে ডেইলি স্টারে একটা রিপোর্ট আমি পড়ছিলাম, এখানে এসে আপনার বাইরে বসে পড়ছিলাম, যে এখনও আমাদের ইউনিভার্সিটি লেভেলে when it comes to computer education we are stuck at Excel training, মাইক্রোসফট এক্সেলের উপরে এখনো ট্রেনিং করানো হচ্ছে। পৃথিবী আপনার পাশে আমার ভারত এআই, জেনারেটিভ এআই, আপনার রিসার্চ বেসড এআই, ওইগুলি নিয়ে পড়াশোনা করাচ্ছে এইমস অ্যান্ড আইআইটিতে, আর আমাদের এখানে এখনও আমরা এক্সেলে পড়ে আছি। তো যতক্ষণ পর্যন্ত আমরা ওই স্কিলস আপগ্রেড করব না, অতক্ষণ পর্যন্ত আমাদের দেশেও এই নতুন যারা ইয়াং ছেলেপেলেরা আসবে, যারা নিজের উদ্যোগ নিয়ে পড়াশোনা করছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট ফর মাসেস অলসো উই নিড টু ক্রিয়েট জবস, বিকজ ইন ফিউচার আপনি আমেরিকার এখন সব থেকে বড় টেনশন, আপনি যদি দেখেন জব মার্কেটের যে লিডার্সরা আছে তারা কী নিয়ে ডিসকাস করে, এআই ইজ গোনা রিপ্লেস আস।
এআই যদি আমাকে রিপ্লেস করে দেয় আমি কি করব? আসলেই তো তা সত্য। এবং ওটা যদি হয় তখন ওদের জব তো যাবে, আমাদের কি হবে? আমাদের ছেলেদের পড়াশোনার যে আমরা করাচ্ছি এক্সেলে, ওরা কি পড়বে, ওরা কি করবে? ওদের তো বুক কিপিং করতে হচ্ছে না। আপনি এখন একটা প্রিমিয়াম ভার্জনের এআই কিনেন আজকে জিলু ভাই, ইউ ডোন্ট নিড অ্যান অ্যাকাউন্টেন্ট। আপনি প্রিমিয়াম ভার্জনের একটা এআই কিনেন, আপনার এখন আর ওই কমার্শিয়ালের লোক লাগছে না, সব কিছু আপনি এআই দিয়ে করতে পারছেন। তাহলে এই যে নেক্সট জেনারেশন ছেলেরা পড়াশোনা করে বের হচ্ছে, জব মার্কেটে অ্যাড হচ্ছে, বিং আনএমপ্লয়েড, ওদের কি হবে? Why nobody is talking about that? That is going to be a major problem. আপনার যে সোশ্যাল ডিভিডেন্ডের কথা বলে সবাই, সোশ্যাল ডিভিডেন্ড কাকে দিবেন, কয়টা মানুষকে দিবেন? আপনার তো সোশ্যাল ক্যাপিটাল বেসই শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। তো আপনাকে এডুকেশনে ইনভেস্ট করতে হবে, পলিসি সাপোর্টে ইনভেস্ট করতে হবে। সো মিস্টার রাজু মহাজন, আমরা অনেক সময় এই খবর পত্রপত্রিকায় দেখি বা টেলিভিশনও শুনি যে বাংলাদেশের তরুণরা বিদেশে কাজ বা পড়াশোনার বা সুযোগ খুঁজতে গিয়ে নানা রকমভাবে প্রতারণার শিকার হচ্ছে। সো আপনি কি মনে করেন যে এর প্রতিকার কিভাবে সম্ভব বা এই কারণটা কেন ঘটছে? ধন্যবাদ। এবং এটা উত্তর দেওয়ার আগে আমি আগের প্রশ্ন থেকে একটু অ্যাড করার লোভ সামলাতে পারছি না। সেটা হলো এন্টারপ্রেনারশিপে ক্যাপিটাল একটা বিগ ইস্যু ডেফিনেটলি, কিন্তু আইডিয়াও খুব বড় একটা বিষয়। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, আমেরিকায় একটা মিডিয়া কোম্পানি আছে, ওর নাম হলো অ্যাঞ্জেল স্টুডিওজ। ওরা একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসলো যে ধরেন ওরা একটা ফিল্ম বানাবে, ফিল্মের স্টোরির উপরে ওরা 5 মিনিটের একটা ভিডিও তৈরি করে মার্কেটে ছেড়ে দেয় যে আমরা এরকম একটা ফিল্ম বানাবো, লেটস সে এটার বাজেট হলো $1 মিলিয়ন, তা আমরা $100,000 ইনভেস্ট করবো, আর বাকি $900,000 আমরা পাবলিকের কাছ থেকে টাকা নেব, ক্রাউড ফান্ডিং, এবং যে যত টাকা দিবে সে তত পার্সেন্ট ওনারশিপ পাবে। তো এতে যেটা হচ্ছে এই ফিল্মটা বানানোর আগেই পাবলিক ফিল্মের খবর পেয়ে যাচ্ছে, এটা মার্কেটিং হয়ে যাচ্ছে। তারপরে যারা ইনভেস্ট করছে তারা সবাই এটা ওনারশিপ ফিল করে, তারা গিয়ে ফিল্মটা দেখে, ওইখান থেকে একটা বড় টাকা আসে, আর অন্যান্য সোর্স থেকে তো টাকা আসে, এবং যে যত ইনভেস্ট করে সে অনুযায়ী সে প্রফিট বা লস শেয়ার করে। তো এই যে একটা আইডিয়া, এরকম ধরেন আমাদের এখানে যারা নাটক তৈরি করছে ইয়াং নির্মাতা, তারাও কিন্তু এই মডেলটা ফলো করতে পারে। আর বাংলাদেশ বা এরকম ছোট দেশগুলোর সুবিধা হলো যে ইউরোপ আমেরিকা অনেক বিষয়ে অনেক এমনিতে আগানো আছে, তারা হয়তো অনেক স্ট্রাগল করে অনেক ব্রেন স্টর্মিং করে কিছু আইডিয়া নিয়ে আসছে, আমরা জাস্ট সরাসরি কপি পেস্ট করতে পারি। এই যে অ্যাঞ্জেল স্টুডিওজের যে মডেলটা, এইটা বাংলাদেশের যে কোনো প্রোডাকশন হাউস যারা তরুণ নির্মাতা নাটক তৈরি করছে, সিনেমা তৈরি করছে, তারা এটা ফলো করতে পারে। শুরুর দিকের একটা দুইটা হয়তো ওইভাবে ক্লিক করবে না, সবাই হয়তো টাকা দিতে কমফোর্ট ফিল করবে না, মনে করবে টাকা নিয়ে ভেগে যাবে, কিন্তু যখন ধরেন 3, 4, 5টা 10টা হয়ে যাবে তখন এই মডেলটা দাঁড়ায় যাবে। তখন কিন্তু এই এন্টারপ্রেনারশিপের জন্য টাকাটা অত ইম্পর্টেন্ট না। এবং একইভাবে যেমন ধরেন বাংলাদেশে যারা ডক্টর আছে, বাংলাদেশের মানে গ্রাম অঞ্চলে অনেক ডাক্তাররা যেতে চায় না, কিন্তু এখন হলো জুমের যুগ, গুগল মিটের যুগ, তারা কিন্তু একটা টেলিমেডিসিন সার্ভিস তৈরি করতে পারে, যে ডক্টর থাকবে এখানে, আর গ্রামের ধরেন একেবারে দুর্গম পাহাড়ি এলাকায় বা চরাঞ্চলে হয়তো একটা ফার্মাসি আছে বা একটা মুদির দোকান আছে, সেইখানে সে একটা ল্যাপটপ রেখে আসলো, এবং কোনো রোগী আসলে জাস্ট ল্যাপটপে চাপ দিয়েই ডক্টরের সাথে কথা বলতে পারবে। এতে যেটা হবে, ডক্টরের বিজনেসটা বাড়লো, আর গ্রামের মানুষের চিকিৎসা পেলো, কিন্তু এক্সট্রা কিন্তু তেমন কোনো খরচ নেই, জাস্ট একটা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন। তো আমার মনে হয় আইডিয়াটাকে প্রমোট করা উচিত বাংলাদেশে। তরুণ উদ্যোক্তাদের ভিতরে যদি আমরা এই আইডিয়ার চর্চাটা শুরু করতে পারি, এইটা ক্যাপিটালের উপর ডিপেন্ডেন্সি যেটা থাকে ওইটা হয়তো একটু কমে আসবে আর কি। আর আপনার যে প্রশ্নটা যে অনেক ফ্রড হচ্ছে, এইটা একটা বিশাল সমস্যা, এবং আমার কাছে মনে হয় এইটা বাঙালি কমিউনিটিতে একটু বেশি। আমি অন্যান্য অনেক কমিউনিটির সাথে ইনভলভ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, আফ্রিকান অনেক কমিউনিটির সাথে ইনভলভ। আমাদের বাংলাদেশি কমিউনিটি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ফ্রড যত বেশি, এত বেশি আসলে আমি খুব একটা দেখি না অন্য কমিউনিটিতে। এবং এইটার জানি না, হয়তো আমাদের নৃতাত্ত্বিক কোনো ব্যবসা থাকতে পারে। এখন এটাকে অ্যাড্রেস করার জন্য আমার মনে হয় ইন্ডিভিজুয়াল লেভেলে সচেতন হওয়া উচিত যে চটকদার বিজ্ঞাপন, কোনোভাবে কোনো চটকদার বিজ্ঞাপনে আমরা গলবো না। এবং একটা টার্মই আছে, টু গুড টু বি ট্রু। কাজে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, এবং যে কোনো বিষয়ের যারা অথেন্টিক পার্সন, যে ধরেন ডক্টর, আমি অসুখ হলে একজন ডক্টরের সাথে কথা বলবো, এইটুকু বেসিক এডুকেশন আমাদেরকে থাকতে হবে। আমি একজন লিগাল সাহায্য দরকার হলে একজন লয়ারের কাছে যাব, অ্যাকাউন্টিং সাহায্য দরকার হলে আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমেরিকায় সিপিএ বলে, সিপিএর কাছে যাব। আমার মনে হয়, এবং যারা আমাদের কমিউনিটি লিডার, বিশেষ করে নিউ ইয়র্ক বা ডিট্রয়েটের মতো শহরগুলিতে যারা কমিউনিটি লিডার, তাদের একটা দায়িত্ব আছে এ বিষয়ে একটু সচেতনতা তৈরি করা। কারণ প্রচুর মানুষ মানে একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে জানি যে অনেকে তাদের বাবা মা ভাই বোনের জন্য আবেদন করছে ধরেন এখন থেকে 10-12 বছর আগে, এখন তাদের সময় এসেছে বাবা মা ভাই বোনের ইমিগ্রেশন করার, কিন্তু ওই সময় তারা এমন মেজর মিস্টেক করে রাখছে, ওই অ্যাপ্লিকেশনটাই জলে গেছে, এবং তখন তারা বলে আমার কপালে নাই। এটা আসলে কপালের সমস্যা না,
এটা আমাদের সচেতনতার অভাব। তো আমার মনে হয় ফ্রড প্রিভেনশনে ডেফিনেটলি বাংলাদেশ সরকারের একটা ভূমিকা আছে। আবার বেশি বাংলাদেশ সরকারকে বেশি দায়িত্ব দিতে আমার ভয় লাগে, কারণ তারা এমনিতে নানান কাজে ব্যস্ত। আমার মনে হয় ইন্ডিভিজুয়াল লেভেলে সচেতনতার কোনো বিকল্প নাই, এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিশেষ করে যে বিজ্ঞাপনগুলি দেখছি, এটা কি ডাজ ইট মেক এনি সেন্স? খুব বেশি চটকদার হলে আমাদের সেদিকে যাওয়া উচিত না। দানিয়েল, আপনার কাছে কি মনে হয় যে অভিবাসনের প্রতি আগ্রহ আমাদের সমাজের প্রায় সর্বত্র এবং বিশেষ করে তরুণদের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে? আপনি কি মনে করেন যে তার পরিবর্তে উদ্যোক্তা হবার প্রবণতা যদি বাড়ে? যদিও আপনি বলছিলেন যে আপনি আপনার নিজের ছেলের ক্ষেত্রেই হয়তো এটা চাইবেন না, কারণ যে সমস্যাগুলো, কিন্তু এই প্রবণতাটা যদি বাড়ে তবে কি আপনি মনে করেন কি না যে বাংলাদেশের অর্থনীতি সমাজে বেশ ভালো ইতিবাচক প্রবণতা বাড়বে, নাকি দুটোই এখানেও হোক বাইরেও যাক একটা সংযোগ তৈরি করা হোক? কি মনে হয় আপনার কাছে? নিশ্চয় দেখেন, ন্যাচারাল যেটা হওয়া উচিত, ন্যাচারালি যে জিনিসটা হওয়া উচিত ছিল, যখন when we were growing up, আমি যখন ছোট ছিলাম, আমি দেখেছি দ্যাট দি কমিউনিটিজ অফ দ্য ফরেন ল্যান্ডে যেসব বাংলাদেশি কমিউনিটিস এক্সপ্যাটস আছে, তাদের সাথে কিন্তু আমাদের যে ব্যবসায়ী কমিউনিটি বাংলাদেশে, তাদের একটা ভালো সম্পর্ক ছিল, সবসময় ছিল। আমরা দেশে বাইরে গেলে কিন্তু দেখতাম দে ওয়ার ডুইং গুড, উই ওয়ার ডুইং গুড, অ্যান্ড একজন আরেকজনকে কিন্তু টানার একটা প্রবণতা ছিল, একটা হ্যাবিট ছিল। এখন কিন্তু একটা ডিসপ্যারিটি চলে আসছে। আপনার বাংলাদেশেও কিন্তু এই ইনইকুয়ালিটিটা অনেক বেড়ে গেছে। বাংলাদেশে দোজ হু আর সাকসেসফুল আর ভেরি সাকসেসফুল, অ্যান্ড দোজ হু আর নট, দেন দে আর নট এট অল। অনেক বড় একটা গ্যাপ। অ্যান্ড আপনি এই যে রাজু ভাই একটা কথা বললেন, আমি জাস্ট ওইটাকে আনসার করে তারপর আই ওয়ান্ট টু ব্রিং দিস, যে অ্যাবাউট দি আইডিয়া ভার্সেস দ্য ক্যাপিটাল। বাংলাদেশে ক্যাপিটাল পাওয়া কিন্তু ইজ নট ডিফিকাল্ট। আপনি যেটা ক্রাউড ফান্ডিং বললেন বা P2P ফান্ডিংয়ের যদি মডেলের কথাও আমরা চিন্তা করি, এখন আমরা যদি তিনজন বসে এখানে একটা P2Pর ওয়েবসাইট দাঁড় করে কালকে, আমার 16 থেকে 18টা রেগুলেটরি পারমিশন লাগবে। যেসব পারমিশন একটা ব্যাংকের লাগে ওইসব পারমিশন আমার নিতে হবে, এবং তারপরও যে স্ক্যাম করার সে কিন্তু স্ক্যাম করে যাবে। সো দ্যাট ইজ দ্য রিয়ালিটি। সো একদিকে আইডিয়ালিজম আছে, আরেকদিকে প্র্যাকটিক্যালিটি আছে। সো যতক্ষণ পর্যন্ত ওটা চেঞ্জ হবে না, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ স্বপ্ন যেটা দেখে সেটা করার জন্য স্টেট তাকে সব কিছু সুযোগ দিবে না, অতক্ষণ পর্যন্ত কিন্তু আসলে উই উইল নট মুভ অ্যাজ এন ইকোনমি, অ্যাজ এ সোসাইটি, অ্যাজ এ কালচার। সেকেন্ড, যেটা whether we should have more entrepreneurs, homegrown entrepreneurs, or whether we should have more successful immigrants going abroad and making our communities successful abroad. It should be both. There should be no bar. It should be both. এবং আমরা এখন গার্মেন্টস নিয়ে অনেক, we are very proud of garments industry. বাংলাদেশে $5 এক্সপোর্ট হলে $4 গার্মেন্টস থেকে আসে। So we are very proud of it. কিন্তু on the other side, টোটাল যা কারেন্সি বাংলাদেশে আসে তার মধ্যে $10 মধ্যে কিন্তু $6 আসে রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে। সো গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে অনেক উপরে কিন্তু রেমিটেন্স যোদ্ধারা। সো ভাই যে কথাটা একটু আগে বললেন যে যদি আমরা আপস্কিলিং করে তাদেরকে পাঠাতে পারি, এক্সেল না শিখে AI শিখে যদি আমরা পাঠাতে পারি, আমরা তাহলে কিন্তু এই যে আপনার রেমিটেন্স যেটা আসছে ওইটাও তো বাংলাদেশের একটা অ্যাসেট। কিন্তু দে মাস্ট, দ্যাট উইল বি ওনলি সাকসেসফুল যদি তাদের বিশ্বাস থাকে যে দেশের উপরে, দি কনসেপ্ট অফ বাংলাদেশের উপরে বিশ্বাস থাকতে হবে, দ্যাট দিস ল্যান্ড ইজ এ ল্যান্ড অফ ইকুয়াল অপরচুনিটি। কারণ যদি এটা না হয়, লেটস সে আমি আজকে বিদেশে মুভ করলাম, ওখানে আমি একটা চাকরি করলাম, আমি চাকরি করছি, আমার বউ বাচ্চা এখানে, আমার বাপ মা এখানে, আমি যদি বাংলাদেশের উপরে বিশ্বাস না থাকে, আমি আস্তে আস্তে একজন একজন করে সবাইকে কিন্তু নিয়ে যাবো। তখন আমি যখন সবাইকে নিয়ে যাবো, দেশে টাকা পাঠানোর কিন্তু আর কোনো দরকার নাই আমার, আর কিন্তু দরকার নেই। তখন ওই বুড়া বয়সে যখন আমার শেষ বয়স হবে, তখন আমি আমার বাবার নামে একটা মসজিদ বানাবো, ওটার জন্য কিছু টাকা পাঠাবো। এটা কিন্তু মহৎ কাজ, এটাকে আমি ছোট করে দেখছি, এটা মহৎ কাজ। বাট দেশ এখানে ফেল করছে ওই পরিবারগুলিকে যাদেরকে বিশ্বাস করতে পারছে না দ্যাট বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ইকুয়াল অপরচুনিটি। সো আপনাকে এটা সবার জন্য করতে হবে। ইট শুড নট বি যে সিলেক্ট ফিউ। আজকে সিলেক্ট ফিউ দেরকে আপনি সুযোগ দেওয়ার জন্য গত সরকার কিন্তু ফেল করেছে, সিলেক্ট ফিউ। আগামীতে যেন সিলেক্ট ফিউ না হয়, এটাই তো আমাদের স্বপ্ন। এটাই কিন্তু আমাদের ছোট ভাইরা যখন রাস্তায় নেমেছে তাদেরও এইটাই স্বপ্ন ছিল যে একটা ইকুয়াল বাংলাদেশ হবে। আপনি যদি ইকুয়ালিটি আনতে পারেন ইন দ্য সোসাইটি, একটা জাস্ট সোসাইটি হয়, একটা ফেয়ার সোসাইটি হয়, যেটার ভিতরে পলিসি থাকবে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, only then you will have true Bangladesh emerging. আমরা বাংলাদেশিরা যে কত এন্টারপ্রেনিউর, আমাদের ভিতরে একটা অ্যাটিটিউড আছে। আমরা যখন বিদেশে স্টুডেন্ট হিসেবে ছিলাম, অন্য দেশের স্টুডেন্টরা কিন্তু
রেস্টুরেন্টে চাকরি করতো। আমরা কিন্তু বাবের ফ্যাক্টরি থেকে স্যাম্পল নিয়ে ওইখানে ইউনিভার্সিটির রিফ্যাক এরিয়ার ভিতরে যায়, ওরা যেসব মার্চ বিক্রি করতো ওই মার্চ বাংলাদেশ থেকে নিয়ে ওখানে বিক্রি করে আসছে। দ্যাট ইজ হাউ অন্টারপ্রিনার উই আর অ্যাজ পিপল। আমরা যেখানে যাই ওখানে ব্যবসা করি, যেখানে যাই ওখানে ব্যবসা করি, কিন্তু বাংলাদেশে আমরা ব্যবসা করতে পারছি না। বাংলাদেশে আমাদের হাত বেঁধে দেওয়া হচ্ছে। এই বিউরোক্রেসি সরাই দেন, রিফর্ম করে দেন। দেখেন বাংলাদেশ কি করে। ইন্ডিয়া $5 ট্রিলিয়ন স্বপ্ন দেখে। আমি বিশ্বাস করি আজকে যদি আমাদের ইকুইটেবল সোসাইটি হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার সোসাইটি হয়, আজকে যদি বিউরোক্রেসি না থাকে, ইন নেক্সট 10 years উই উইল ক্রস ইন্ডিয়া টু দ্য $10 ট্রিলিয়ন মার্ক। আমাদের ইকোনমি ওই জায়গায় যাবে, ইনশাল্লাহ যেতে পারবে। কারণ আমাদের ইউথ আছে, আমাদের এবিলিটি আছে, আমাদের ওই ইন্টেন্ট আছে। আমাদের ছেলেরা কিন্তু চিটিং করে না, আমাদের ছেলেরা চিটিং করে না। এই যে ফিশিং যেটা করে, ফিশিং এর কিন্তু অরিজিন আপনাকে দেখতে হবে। ফিশিং এর অরিজিন কিন্তু বাংলাদেশ না, ফিশিং অরিজিন কিন্তু আমাদের নেবার্স। আমাদের দেশ থেকে এটা অরিজিনেট হয় না। ওগুলি কিন্তু এখানে ফ্র্যাঞ্চাইজি মডেলে আসে, যেরকম KFC আসে ওরকম স্ক্যামাররাও কিন্তু ফ্র্যাঞ্চাইজি মডেল আসে। কেন আসে? কারণ আমার অপরচুনিটি নাই দেশে। আপনি কখন এইসব অ্যাডে বিশ্বাস করে ছেলেরা? যখন তার ডেসপারেট দেখে যে বাবার 1 লাখ টাকা আছে আর কিচ্ছু নেই। এখন আমার এই 1 লাখ টাকা কি আমি কোনোভাবে যদি 5 লাখ বানিয়ে ফেলতে পারি, আমি তো, আমার চাকরি নাই, কিছু নাই, 5 লাখ বানাতে পারি, আমার পরিবারটা ভালো থাকবে। কিন্তু ওই 1 লাখ টাকা যখন হারায় ফেলে, ওই পরিবারের কিছুই থাকে না জিলু ভাই। সো জি, আমার যেটা দানিল যেহেতু রেমিটেন্স নিয়ে কথা বলছে এবং আমরা জানি যে আমাদের অর্থনীতির একটা বড় শক্তি, সো আপনি কি মনে করেন একজন লয়ার হিসেবে যে আইনগত প্রক্রিয়াকে বা সহজ করার মাধ্যমে এটা এই প্রবাহটা বাড়ানো সম্ভব কিনা, বা আইনি কোনো জটিলতা আছে কিনা? আমি জানি না এটা আপনার, যদিও এটা আপনার এর মধ্যে পড়ে না খুব একটা, তারপরও না, আইনি জটিলতা থাকার কথা না। বিশেষ করে একটু একটা মাঝখানে কথাবার্তা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিল যে মনে হয় 2.5% একটা ট্যারিফ দিতে চাচ্ছিল যে আমেরিকা থেকে যদি কেউ টাকা পাঠায়। পরে বোধ হয় 0.5% করছে, আমি ভুল হতে পারি, ডাবল চেক করতে হবে। 0.5% করছে, তাও একটা সার্টেন অ্যামাউন্টের উপরে গেলে। এবং আমরা বাংলাদেশিরা সাধারণত যে অল্প অ্যামাউন্ট পাঠাই, এটাতে এই ট্যারিফটা পড়তেছে না। কাজেই আইনি বাধা তেমন নাই, আমাদের ট্রেনিংয়ের বাধা আছে। এবং আমরা যদি ওইখানে গিয়ে বড় কিছু করতে পারি, ওইটা বাধাটা তৈরি হয়। আরেকটা হলো যে মাইন্ডসেট, যে আমরা বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা, আমি অনেকের সাথে ভালো পরিচয় আছে, যে অনেকে, যেমন আপনি যেমন একটা ইন্স্যুরেন্স বিজনেসের সঙ্গে আছেন, আমার খুব কাছের একজন ভদ্রলোক, ওনার নাম জসিম উদ্দিন, আমি নাম করে বলি, হি ইজ এ ভেরি গুড বড় ভাই আমার। তো উনি আমেরিকা ইন্স্যুরেন্সে বিজনেস করে, এবং আমি ওনাকে প্রায় বলি যে ভাই আপনি চলেন বাংলাদেশে যাই। আমি কিন্তু একজন ফরেন ইনভেস্টর, আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে। আমি ওনাকে বলি যে চলেন আপনি বাংলাদেশে যান, একটা ইনভেস্ট করেন, এবং আপনি যেহেতু একজন আমেরিকান ইন্স্যুরেন্স ব্রোকার, ওইখানে যারা ধরেন যে শেভরন আছে, কোকাকোলা আছে, পেপসি আছে, তাদের নিশ্চয়ই অনেক ইন্স্যুরেন্স দরকার হয়, তাই সেই ইন্স্যুরেন্সটা আপনি দিবেন, বিকজ আপনার সাথে তাদের হেড অফিসের কমিউনিকেশন করা সম্ভব। বলে কি না, যেমন আছি ভালোই আছি, এখানে আছি। মানে আমরা মনে হয় একটু অল্পতে সন্তুষ্ট হয়ে যাই, একটু খুব বেশি অ্যাম্বিশাস হওয়া, একটু রিস্ক নেওয়া। বাংলাদেশে থাকা ব্যবসায়ীরা যত রিস্ক নেয়, যত বড় স্কেলে ব্যবসায় নিয়ে যায়, প্রবাসী ব্যবসায়ীরা ওই বড় স্কেলে এখনো যাওয়া শুরু করে নাই। যেমন আরেকজন ভদ্রলোক আছে, ওনার নাম কালী প্রদীপ চৌধুরী, উনি অনেক বিগ বিজনেস শুরু করেছে ক্যালিফোর্নিয়ায়, মেডিকেল রিলেটেড বিজনেস করে। তো একবার মাঝখানে শুনছিলাম যে উনি হয়তো ঢাকায় কিছু ইনভেস্ট করবে, আমি জানি না শেষ পর্যন্ত কি হয়েছে। হি ইজ এ ভেরি নাইস পার্সন। এরকম আরও কয়েকজন আছে, বাট ইন জেনারেল অধিকাংশ প্রবাসী যারা এন্টারপ্রেনার, তারা একটা সার্টেন লেভেলের উপরে যেতে পারছে না। তো এখানে আমার মনে হয় তৃতীয় মাত্র একটা ভূমিকা রাখতে পারে। আমার মনে হয় তাদেরকে নিয়ে একটা শো করা উচিত যে কেন আপনারা আরও বড় করতে পারছেন না, কিভাবে তৃতীয় মাত্র তাদেরকে হেল্প করতে পারে। তো আমার মনে হয় একটু আমাদের আলোচনাটা বাড়াইতে হবে, কারণ তাদের অপরচুনিটি আছে, তাদের ক্যাপিটাল আছে। এবং আমেরিকা হলো যে ল্যান্ড অফ অপরচুনিটিস, যে আপনার যদি ধরেন $200,000-300,000 থাকে, ওইটাকে $2-3 মিলিয়ন করা খুব বেশি কিছু না। ওইটা জাস্ট একটু রিস্ক নিতে হবে একটু। আর আমেরিকান এনভায়রনমেন্ট তো খুবই নাইস এনভায়রনমেন্ট, মানে রিস্ক নিয়ে আপনি যদি টাকা লসও করেন, ওইটা আপনি ট্যাক্সের বেনিফিট দেখাতে পারবেন। তো ফলে একটু মাইন্ডসেট চেঞ্জ করলে আমার মনে হয় এতে আমাদের ওভারঅল বিজনেস পোর্টফোলিও বাড়বে, সেখান থেকে আমাদের রেমিটেন্সও বাড়বে। কারণ শুধু শ্রমিক হয়ে আমি কয় টাকা ইনকাম করবো, সেখান থেকে আমি কি খাবো আর আমি দেশে কয় টাকা পাঠাবো, ওইটা খুবই স্মল অ্যামাউন্ট। আমাদেরকে পার্সনের দিকে ফোকাস না করে ভলিউমের দিকে ফোকাস করতে হবে, এবং ওইখানে কিছু ক্যাম্পেইন লঞ্চ করতে হবে। এমনি দানিয়েল, যে বিদেশে থাকা বাংলাদেশি প্রজন্ম কিভাবে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমে অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যদি আমরা যারা বাইরে স্টার্টআপ সাকসেসফুলি করেছে, তাদের সাথে যদি ওই ধরনের এন্টারপ্রেনারদের সাথে যদি কথা বলেন, আমি আমার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে কথা বলি, তো ওনাদের অ্যাগেইন দ্য প্রবলেম ইজ বাংলাদেশে ট্যালেন্ট অসুবিধা কিন্তু নাই।
তারা কিন্তু অনেক ট্যালেন্ট কিন্তু আপনার ফ্রিল্যান্সিং করছে অলরেডি। সো কোনো না কোনো মেথডে কিন্তু তাদেরকে ইউটিলাইজ করে, এবং এটা দে অলসো এনজয় বিকজ একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, বাংলাদেশিদেরকে কাজ দিতেও একটা তাদের কনফিডেন্স থাকে, তো কাজ করছে। কিন্তু বাংলাদেশে সেট আপ এনে করার জন্য যে এনভায়রনমেন্টটা দরকার, আমার মনে হয় ওইটার জন্য আপনাকে একটা আগে প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিতে হবে। যে আমরা সবসময় ওয়ান স্টপ সলিউশন বলি, কিন্তু আসলে ওয়ান স্টপ সলিউশন তো নাই কোথাও, কিন্তু রিয়েল একটা যদি ওয়ান স্টপ সলিউশন করা যায় যেখানের মধ্যে সিগনেচার্স, নাম্বার অফ সিগনেচার্স কমে যায় ইন অ্যাপ্রুভাল প্রসেস। কিন্তু মনে রাখতে হবে নাম্বার অফ সিগনেচার্স মানে মোর ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা আন্ডার টেবল ট্যাক্স। সো ওইটাকে কমায় আনতে পারলে, টাইম ফ্রেমটাকে কমায় আনতে পারলে, একটা ব্যবসা বাংলাদেশে এখন চালু করতে আপনার মিনিমাম 2 মাস লাইসেন্সিং মিলে সব মিলে অ্যাভারেজ 2 মাস লাগে। ওইটাকে আপনি টার্গেট নেন 1 সপ্তাহে। আপনি যেভাবে ব্যবসায়িকদেরকে বা চাকরিজীবীদেরকে কেপিআই দিচ্ছেন, টার্গেটস দিচ্ছেন, একইভাবে সরকারি অর্গানাইজেশনদেরকে টার্গেট দেন যে একজন উদ্যোক্তা যদি এসে স্টার্ট আপ করতে চায় বা যে কোনো ব্যবসা করতে চায়, 1 সপ্তাহের ভিতরে অল লাইসেন্সেস হ্যাভ টু বি কমপ্লিট। এই জিনিসটাকে যদি ক্ল্যারিটি থাকে তাহলে কেন আসবে না উদ্যোক্তারা? নিশ্চয়ই আসবে। তখন আপনি রোড শো করেন, ইট উইল ওয়ার্ক। কারণ আপনাকে আগে বিহাইন্ড দ্য সিন প্রবলেমটাকে সলভ করতে হবে। বটলনেক হয়ে যাচ্ছে, সব জায়গায় এক জায়গায় আটকায় যাচ্ছে এই পারমিশনের জন্য। তারপর জোহরের নামাজের পর থেকে আসরের নামাজ পর্যন্ত ইউর ওয়েটিং, অ্যান্ড তারপর বড় বস চলে যাবে, তখন তো আপনি আটকে যাবেন, আবার পরের দিন আসেন, আবার পরের দিন। উই আর ইউজ টু দিস জিলু ভাই, কিন্তু নেক্সট জেনারেশন এইটার জন্য দে আর নট ইউজ টু ইট। Somebody who has worked in America or in Australia or in UK with that environment where people go like this, ওইখান থেকে এখানে এসে আপনার 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন একটা অফিসে বারবার যাওয়া, people will get frustrated. So they will not do this. Let us create equitable একটা সিচুয়েশন যেখানের মধ্যে আসলে সে যেই ব্যবসায়িক হোক, স্পেশালি স্টার্ট আপ কালচারের ক্ষেত্রে, আমরা যদি তাদেরকে খালি জমি জমা দিলে হবে না। আমরা কিন্তু গত সরকারে দেখেছি জমি জমা দিচ্ছে, অফিস স্পেস দিচ্ছে, এই দিচ্ছে, সে দিচ্ছে। ওটা ইজ এ গুড ইনিশিয়েটিভ পারহ্যাপস, বাট ওটার সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে অপারেট করার তার যে ফ্রিডমটা, লাইসেন্স পাওয়াটা, অপারেট করাটা, তার টাকা আনা এখানে, এবং এখান থেকে আবার টাকা নিয়ে যাওয়া, দোনোটাই। সব কিছু একটা ইজ থাকতে হবে। আপনি ইজ করে দেন, তখন কিন্তু ইজিলি টাকা ক্যাপিটালও আসবে, আবার ইজিলি সে প্রফিটটাও নিয়ে যাবে। তখন মানুষ ইনভেস্ট করতে কনফিডেন্স পাবে। কিন্তু যদি আপনি একবার মনে করেন একটা সিস্টেম যেখানের মধ্যে আপনি ক্যাপিটাল ঢুকাবেন কিন্তু আপনি কোনো প্রফিট নিতে পারবেন না, তখন এখানে কেউ ক্যাপিটাল রাখতে চাবে না। কারণ আফটার অল দে আর গোইং টু ইনভেস্ট ইন US ডলার্স, অ্যান্ড 2 দিন পরে তো আবার ডলার এপ্রিসিয়েট করবে, কারেন্সি আমার বিডিটি ডেপ্রিসিয়েট করবে। সো ওয়াই উইল দে রিইনভেস্ট দ্যাট মানি ইন বাংলাদেশ? দে উড লাইক টু টেক দেয়ার প্রফিটস ব্যাক টু আমেরিকা। সো a lot of factors are there. One, you must make it easy for operations to start. Number 2, you must make it easy to make the operations run in Bangladesh. Number 3, you must make compliance easy. Number 4, you have to make VAT and everything easy, VAT, tax, everything unified and make it simple. Fifth, you must allow them to take their profits back as easily as they want. And sixth, if they want to close down their business, ব্যবসা বন্ধ করে দিতে চায়। স্টার্টআপ কিন্তু হাইয়েস্ট নাম্বার অফ ফেলিয়ার হয় স্টার্টআপ। আমরা সবাই স্টার্টআপ বলি, কিন্তু স্টার্টআপের কনসেপ্টই কিন্তু হচ্ছে ইটস বিল্ড অন ফেলিয়ার। ফেল হবে, ফেল হলে তারা আপনি ওই পেপারে নাম তুলাইতে পারবেন না, ফেল হতেই পারে। ফেল হলে আমরা খালি নেম অ্যান্ড শেম এটা করি, এটা আমাদের কালচারাল একটা প্রবলেম। এটা অবশ্য সরকারকে দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদেরই সমস্যা। কেউ একজন সাকসেসফুল ব্যক্তি, এখন রাজু ভাই ইজ এ সাকসেসফুল ম্যান, কালকে আল্লাহ না করুক ওনার একটা ক্ষতি হলো বা আমার একটা ক্ষতি হলো, 20টা মানুষ যে এই শোটা দেখতেছে তার থেকে 200টা মানুষ বেশি দেখবে আমাদের ফেলিয়ার, এটা এনজয় বেশি করবে। সিঙ্গারা চা খায় বদনাম করতে এটা আমরা বেশি পছন্দ করি, আমরা নিজেরাও এটা অনেক সময় করি। তো এটা এই জায়গার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বাট অ্যাকচুয়ালি জিলু ভাই, দের ইজ নো কান্ট্রি লাইক বাংলাদেশ। আমি যখনই দেশের বাইরে যাই, 3 দিন 4 দিন কাজ শেষ হয়েছে, আই ওয়ান্ট টু কাম ব্যাক, বিকজ দিস ইজ ওয়ার মাই হোম ইজ, দিস ইজ ওয়ার আমার দাদা, আমার নানার কবর এখানে আছে। We are very emotional people, but এই দেশে থাকার জন্য we must also believe that this is an equitable society, that this is a just society, this is a fair society. একজন বয়স্ক মানুষ, আপনার চট্টগ্রামের, আপনিও চিনেন আমাদের মুরব্বী, বিশাল বড় ব্যবসায়ী, উনি কত হাজার হাজার আলেমদেরকে উনি সহযোগিতা করে, আজকে ওনার নামে আপনার মামলা দিয়ে দিচ্ছে। তো একটা মানুষ যে জীবনে কখনো ধমক দিয়ে কাউকে কথা বলে সে বলে মার্ডার করে বেড়ায়, দিস ইজ অ্যাবসার্ড। সো এই কালচারটা আমাদের চেঞ্জ করতে হবে, না হলে তো আমি কেন বলবো আমার ছেলেকে বড় হয়ে তুমি
সুফি সাহেবের মতো হও। সুফি সাহেব তো সাফার করতেছে, তাহলে সুফি সাহেবের মতো কেন আমার ছেলেকে আমি হইতে বলবো? বাট মন থেকে তো আমরা সবাই সুফি সাহেবকে ফলো করতে চাই, কারণ ওনার মতো মানুষ হয় না। কিন্তু যখন দেখি যে ওনার মতো মানুষকে আজকে আপনি টার্গেট করছেন, ওনার মতো মানুষকে আপনি টর্চার করছেন, ওনার মতো মানুষকে আপনি হ্যারাস করছেন, তাহলে আর নেক্সট জেনারেশন ইন্সপায়ার্ড হবে কাকে দেখে? সো ওইসব কালচারালি আমাদের চাইতো। তো আমি আপনাদের দুজনের কাছে একটু বুঝতে চাই, যদি আমরা আগামী আপনার প্রশ্ন আমি কি ওনাকে একটা প্রশ্ন করতে পারি? তো মিস্টার ড্যানিয়েল, আপনাদের যেহেতু একটা রেডিমেড গার্মেন্টসের বিজনেস আছে, এবং সাধারণত যেটা হয় যে ধরেন বড় কোনো ফ্যাশন ব্র্যান্ড তারা আপনাদেরকে অর্ডার দিচ্ছে, আপনারা তৈরি করে সাপ্লাই দিচ্ছেন, এরকম কি পসিবল যে ধরেন আপনারা একটা ব্র্যান্ড ক্রিয়েট করলেন, ধরেন ব্র্যান্ডের নাম ABC, জাস্ট ফর সেইং, এবং এইটা আপনি এখান থেকে গিয়ে আমেরিকান যেসব রিটেইলার আছে, ধরেন মেসিস বা এরকম যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলেন, টার্গেট যোগাযোগ করলেন, তাদের শেলফে আপনাদের সরাসরি প্রোডাক্ট, আপনাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট, এবং এখানে যদি কোনো প্রবাসী ব্যবসায়ীর যদি কোনো কন্ট্রিবিউশন লাগে, ধরেন আমি আপনাদেরকে কথায় কথায় হেল্প করলাম খুঁজে পেতে, ইজ ইট পসিবল? Absolutely possible. Absolutely possible. এবং I'll go back to what you said earlier. আপনি বলেছেন it's easier for us to copy. যেরকম জার্মান একটা ব্র্যান্ড আছে আপনার, ওরা ফেসবুক সব কিছু কপি করে, দে বিকেম আ বিলিয়নিয়ার, টু ব্রাদার্স। তো আপনি ওইটাই যদি মডেল ফলো করতে হয়, তাহলে চাইনিজ মডেল ফলো করেন। দে ওয়েন্ট আপ টু দ্য ওয়েস্ট অ্যান্ড দে স্টার্টেড বাইং ব্র্যান্ডস। এক্স্যাক্টলি। তো আমরা কেন ব্র্যান্ড কিনতে পারি না? বাংলাদেশে আপনার এত বড় বড় গার্মেন্টস ম্যানুফ্যাকচার আছে, আমরা তো অনেক ছোট। অনেক বড় বড় গার্মেন্টস ম্যানুফ্যাকচার আছে যারা $500, $600, $700 মিলিয়ন এক্সপোর্ট করে। ওনাদের মতো মেকাররা কি একটা ডিএনজি মতো একটা ব্র্যান্ড কিনে ফেলতে পারে না? এরকম 8-10টা ব্র্যান্ড আমরা কিনতে পারি না, আমাদের উদ্যোক্তারা কিনতে পারে না? পারে, কিন্তু কেনার জন্য আপনাকে তো ওইখানে টাকা নিতে হবে। এক্স্যাক্টলি। এবং এখানে আমার প্রশ্নটা যে যদি আমরা আগামী দশকটাকে বিবেচনার মধ্যে নেই, একটা ডেকেইড, তাহলে বাংলাদেশ এই অভিবাসন নীতি বা উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশকে আসলে কি ধরনের কৌশল নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনারা দুজনই, আমি দুজনের কাছে প্রশ্ন। আমি বলবো বাংলাদেশের মার্কেটটাকে ওপেন করতে হবে। যেমন আমি পার্সোনালি অনেক এন্টারপ্রেনারের সাথে কথা বলি আমেরিকায়, তাদের সবার প্রথম কথা হলো যে আমি যে একটা ইনভেস্ট করে যখন আমরা প্রফিট হবে, প্রফিটটা যে নিয়ে আসতে চাই, ওইখানে বিশাল থিওরিটিক্যালি পসিবল, কিন্তু এমন একটা ট্যাক্স বসায় রাখছে ওইটা শেষ পর্যন্ত ডাজন্ট মেক এনি সেন্স। আমার মনে হয় বাংলাদেশের মার্কেটটা এখন ওপেন করার সময় এসেছে। যেমন আমি যখন ধরেন পর্তুগালে ইনভেস্ট করতে যাই, দুবাইতে ইনভেস্ট করতে যাই, আমি একটা কনফিডেন্স পাই যে আমি যাব, আমার যা প্রফিট আমি সব নিয়ে আসতে পারবো, কেউ আমার টাকা আটকে রাখবে না। তো এইটা মনে হয় এক্সিটের সুযোগ নাই এখানে। হ্যাঁ, এক্সিটের সুযোগ নাই, এখানে এন্ট্রি আছে, এবং এমনভাবে একটা তৈরি করা আছে যে এন্ট্রি আছে, এক্সিট নাই, কাইন্ড অফ ইউ আর ইন ট্র্যাপ। তো এটা আরো একটা নেগেটিভ তৈরি করে। বরং যদি বলে দেয় এন্ট্রিও নাই, এক্সিটও নাই, গুড বাই যাও, তাও ভালো, তাও অন্তত মনে হয় ইউর অনেস্ট পার্সন। তো আমার মনে হয় এই এক্সিট, বিশেষ করে প্রফিটের এক্সিটটা যদি এনশিওর করতে পারে, তখন ফরেন ইনভেস্টমেন্ট অনেক বেড়ে যাবে। এবং ফরেন ইনভেস্টমেন্ট বাড়লে কিন্তু সব দেশেরই লাভ, বাংলাদেশেরও লাভ, যিনি যে দেশ থেকে আসছে সেই দেশেরও লাভ, মানে আমরা একটা গ্লোবাল ইকোনমির সঙ্গে ইনভলভ হতে পারবো। এইটা খুব খুব দরকার আমার কাছে মনে হয়। আপনি যদি আপনার ক্যাপিটাল ইনজেক্ট করেন, বাট আপনি আপনার প্রফিট নিয়ে যেতে না পারেন, তাহলে তো কেউ পুঁজি নিয়ে যাওয়া ডিফিকাল্ট, পুঁজি নিয়ে যেতে পারে না। এক্স্যাক্টলি। সো ইটস আমি জানি না এটা কেন, কারণ আমার মনে হয় যে আমাদের বিউরোক্রেসি চেঞ্জ করা দরকার এইসব জায়গায়। বাট হ্যাঁ, অনেক অপরচুনিটি আছে। আই রিমেম্বার যখন সামিটটা হলো এখানে, আশিক সাহেব ব্রিলিয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিলেন উনি, অ্যান্ড উই ওয়ার অলসো কনফিডেন্ট অ্যান্ড অপটিমিস্টিক দ্যাট ফরেন ইনভেস্টার্স আসবে, এবং আসছে, অনেকে এসেছে। কিন্তু আসার পরে এইসব দেখে তো ভয় পেয়ে যাবে, এইসব জিনিস তো ভয় পাবে যে আমি এসে আমি টাকা লাগালাম $1 মিলিয়ন, আমি সে $1 লাখ লাভ করলাম, আমার এখান থেকে $45,000 ট্যাক্স কেটে নিবে, তাহলে আমি এখানে কেন ইনভেস্ট করবো? ইট মেক্স নো সেন্স। সো আমার মনে হয় ওইসব জিনিস চেঞ্জ করার টাইম চলে আসছে। আর যত ওপেন হবে, চিলু ভাই, ইন্ডিয়া 90s-এ তার ইকোনমি ওপেন আপ করেছে। 90s-এর আগে I was very little, but I remember my parents going to India and ওরা ওখানে কোক পেতো না, কোকা কোলা পাওয়া যেত না, লিঙ্কা, হ্যাঁ, থামস আপ, তারপর ওখানে কোনো ফরেন ব্র্যান্ডের কোনো কিছু পাওয়া যেত না। এবং আই রিমেম্বার ওখান থেকে যখন কেউ আসতো, আমার আব্বা কিছু সাপ্লায়াররা আসতো, তো ওনারা আসলে আমাদের বাসায় নিসান পেট্রোল বা এই টাইপের গাড়ি টাড়ি দেখলে ওরা অ্যামেজড হয়ে যেত। ওই তখন বড় বড় ক্যামেরা দিয়ে ওগুলি দিয়ে গাড়ির ছবি তুলতো। আজকে ইন্ডিয়া ইজ ম্যানুফ্যাকচারিং মার্সিডিজ বেঞ্জ, আজকে ইন্ডিয়া ইজ ম্যানুফ্যাকচারিং আইফোনস। আমরা কিন্তু হাফ ওপেন করেছি ইকোনমি, আমরা খালি কনজামশনের জন্য ইকোনমি ওপেন করেছি, যে বিদেশ থেকে এনে আমরা কনজিউম করব। কিন্তু বিদেশ থেকে উদ্যোক্তারা
বাংলাদেশে আসবে, এখানে ইনভেস্ট করবে, এখানে ব্যবসা করবে, ব্যবসা করে এখান থেকে আপনার টেকনোলজি যে আপনি ট্রান্সফার হবে, এটা সবথেকে গ্রেটেস্ট অ্যাডভান্টেজ। আজকে বাংলাদেশে গার্মেন্টস কেন চলছে, কেন এসেছে? কারণ ফরেন ইনভেস্টররা এখানে এসেছিল। আমরা কিন্তু আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির কথাই খালি বলি, কিন্তু এখানে যেরকম ইয়াং ওয়ান্সের কথা যদি না বলেন তাহলে এটা গ্রেভ মিস্টেক হবে। হোয়াট দে ডিড টু ফর দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা আমরা কখনোই বলি না, অ্যাডমিট করি না, বাট ওনাদের কারণে যে টেকনোলজিক্যাল আমরা অ্যাডভান্সেস আমাদের দেশে হয়েছে, ইট ইজ আনবিলিভেবল। সো যতক্ষণ পর্যন্ত ফরেন ইনভেস্টার্সরা আসবে না, এফডিআই আসবে না দেশে, অতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার টেকনোলজিক্যাল চেঞ্জেস আসবে না। সো আই হোপ ফিউচারে ওই চেঞ্জেসগুলো আসবে। একটু তো ভয় লাগে, কিন্তু আই হোপ এই ভয়টা আবার আশায় পরিণত হবে ইনশাল্লাহ। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে যারা অ্যাজ এ লয়ার যারা মাইগ্রেট করতে চায়, তারা আসলে কি কি ধরনের ইচ্ছেটা আছে কিন্তু যেটা করা দরকার সেটা করে না এবং শেষ পর্যন্ত ফেল করে, বা এই ক্ষেত্রে আপনার কি সাজেশন তাদের জন্য? আমেরিকান ইমিগ্রেশনটা খুবই স্কিল বেসড, খুবই প্যাথ বেসড। প্রথমে জানতে হবে যে আমার জন্য কোন রাস্তা। অনেকগুলি রাস্তা আছে, প্রায় 27 ডিফারেন্ট ওয়েজ টু গেট গ্রিন কার্ড। তো এক এক ধরেন ডক্টরের জন্য একটা রাস্তা, ইঞ্জিনিয়ারের জন্য আলাদা, যারা সায়েন্টিস্ট তাদের জন্য আলাদা, যারা খুব সেলিব্রিটি নায়ক নায়িকা তাদের জন্য আলাদা। তো আমি যেটা সবাইকে বলি যে ভেরি ফার্স্ট নলেজ হলো ওভারঅল ইমিগ্রেশন সম্পর্কে একটু নলেজ নিতে হবে, এবং এটা কিন্তু খুবই ইজি। এখন ইউটিউব, ফেসবুক এসে, গুগল এসে সব কিছু সহজ। এখানে অনেক অথেন্টিক ইনফরমেশন আছে, আবার অনেক রং ইনফরমেশনও আছে, কিন্তু আপনি আগে সব নেন, সব নিয়ে আপনি জাজ করেন কোনটা অথেন্টিক কোনটা রং, এবং এরপরে আপনি দেখেন যে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেইটা আপনি আরও ইনডেপথ নলেজ নেন। তারপরে আমি বলি যে আপনি একজন এক্সপার্টের সাথে কথা বলেন, একজন অ্যাটর্নির সাথে কথা বলেন। তখন হবে কি অ্যাটর্নির সাথে কমিউনিকেশনটা আপনার জন্য সহজ হবে। অনেকেই দেখি আমার সঙ্গে কথা বলতে আসে, দে হ্যাভ নো আইডিয়া। তো আমার পক্ষে ধরেন আধা ঘন্টায় বসে তো একেবারে সব বিষয়ে বলা সম্ভব না। এই জন্য আমি বলি যে আপনি একটু আগে বুঝে আসেন, এবং আমি 2-4টা পথ দেখাই দিই যে সম্ভবত এইটা আপনার জন্য ভালো হবে, আপনি একটু স্টাডি করে আসেন, তারপরে আমরা আবার বসি, তখন আলোচনাটা জমবে। তো ইউএস ইমিগ্রেশন খুবই স্কিল বেসড, খুবই ব্যাকগ্রাউন্ড বেসড, এবং আমার মনে হয় যে বিশেষ করে বর্তমান সময়ে যারা এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের আছে, বিশেষ করে ইন জেনারেল বায়োলজি ব্যাকগ্রাউন্ডের যারা আছে, তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি আছে ইউএস ইমিগ্রেশনে। কারণ আইটির মার্কেটটা অনেকটা স্যাচুরেটেড, অনেকটা পিকে চলে গেছে। এরপরে খুব বেশি হয়তো ডেভেলপমেন্ট করতে দিবে না, কারণ তখন মানুষ চাকরি হারানো শুরু করবে। যে সরকারের তো একটা দায়িত্ব আছে যে মানুষ যাতে চাকরি করতে পারে আর কি। এই জন্য এখন ধরেন মেডিকেল সায়েন্স, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস, তারপরে ভ্যাকসিন, তারপরে ফুড, অর্গ্যানিক ফুড, এইখানে হিউজ একটা ইনভেস্ট করছে ইউএস গভর্নমেন্ট। কাজেই ব্যাকগ্রাউন্ড বেসড, কিন্তু বিশেষ করে আজকে যারা তৃতীয় মাত্রা দেখছেন, যদি কারো বায়োলজি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে এবং একটু রিসার্চ ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, আপনার জন্য ইউএস ইমিগ্রেশন এখন এই মুহূর্তে বেশ সহজ। কাজেই আমি বলবো যে জানতে হবে, আপনি যত জানবেন তত ইমিগ্রেশন, সেটা যে দেশই হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, ইউরোপ হোক, সহজ। বিশেষ করে আমেরিকানটা জানা খুব দরকার। উদ্যোক্তাদের জন্য অন্যান্য ক্ষেত্রে ধরেন যারা লাইক আমাদের রেডিমেড গার্মেন্টসে, লাইক ইন্স্যুরেন্সে, লাইক আইটির কথা অবশ্য আপনি বললেন, বা অন্যান্য ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে উদ্যোক্তাদের 3টা ওয়ে আছে। আমি একেবারে সরাসরি স্পেসিফিক বলি। একটা হলো যে কেউ যদি যাচ্ছে আমাকে পাঠিয়ে দিন, না আমি জাস্ট সামনে দেখে উদ্যোক্তা দেখে না, আমি আপনাকে নিয়ে যেতে চাই। কারণ আপনাকে যদি আমরা নিতে পারি, তাহলে এই যে রেডিমেড গার্মেন্টসের একটা লিঙ্ক আপ তৈরি করা যাবে। উদ্যোক্তাদের 3টা মেজর প্যাথ আছে। একটা হলো এটাকে বলে EB-5। এখানে যদি কেউ $800,000 ইনভেস্ট করতে পারে, সে সরাসরি সে এবং তার ফ্যামিলি গ্রিন কার্ড নিয়ে আমেরিকা চলে যেতে পারে। তো এটার সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ হলো যে বাংলাদেশ থেকে টাকা নেওয়া যায় না লিগ্যাল চ্যানেলে। তো এটা অনেক সময় একটা থার্ড কান্ট্রি ইউজ করে নেয়, যে ধরেন কেউ হয়তো এখান থেকে গিয়ে দুবাইতে বিজনেস ওপেন করলো, সেই বিজনেসের প্রফিটটা সে দুবাইতে রেখে দিল, ওইখান থেকে দুবাই থেকে ট্রান্সফার করে নিয়ে গেল, এরকম অনেকে করে। বা ধরেন পর্তুগাল একটা থার্ড কান্ট্রি, মালয়েশিয়া একটা বড় থার্ড কান্ট্রি, সিঙ্গাপুর, এটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে আছে হলো, এটা কম্পারেটিভলি কম মানুষ জানে, এটার নাম হলো L1। যেমন ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যে ধরেন আপনাদের একটা রেডিমেড গার্মেন্টস কোম্পানি আছে, এখানে আপনি এইটার একটা ব্রাঞ্চ ওপেন করবেন আমেরিকায়, ধরেন ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্কে করে। আপনি তখন এটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন হয়ে গেল। এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনের আপনার বাংলাদেশ অফিস থেকে আপনাকে ট্রান্সফার করে আমেরিকায় নিয়ে যাবে, আপনার কর্পোরেশনে আপনাকে নিয়ে যাবে। নেওয়ার পরে আপনি এটা যাবেন আপনি L1 ভিসায়, গিয়ে ওখানে কিছুদিন L1 ভিসা 1 বছর কাজ করার পরে এই কর্পোরেশনই আপনাকে গ্রিন কার্ড স্পন্সর করতে পারবে। এটার নাম হলো EB-1C।
এখানে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হলো যে আপনি যে কাজের জন্য যাচ্ছেন ওইটার স্যালারি বা ডিপার্টমেন্ট অফ লেবার ঠিক করে দিবে ওই স্যালারিটাকে আপনার কর্পোরেশন পে করতে পারছে কি পারছে না। আপনি যদি লোকাল সেলস থেকে নিতে পারেন গুড, যদি লোকাল সেলস থেকে না নিতে পারেন, এমনও যদি হয় যে বাংলাদেশ থেকে আপনি অ্যাজ এ ইনভেস্টমেন্ট টাকা নিয়ে যেতে পারছেন তাহলে হবে, কারণ বাংলাদেশ থেকে যেহেতু টাকা নেওয়া যায় না, লোকাল সেলসটাই বিগ সোর্স। তো এই প্রথমে L1-এ যাবে, গিয়ে EB1C দিয়ে গ্রিন কার্ড প্রসেস করবে। এইটা এখানকার এন্টারপ্রেনারদের জন্য খুবই ভালো একটা অপশন, প্লাস আপনি একটা বাংলাদেশি বিগ মার্কেটে তো এন্ট্রি নিয়েই ফেললেন আর কি। আর থার্ড একটা আছে, এটা হলো E2 হলো একটা স্মল ইনভেস্টমেন্ট, অ্যারাউন্ড $50,000 মতো ইনভেস্ট করলে আপনি ওইখানে একটা বিজনেস স্টার্ট করতে পারবেন এবং সেই বিজনেস আপনি ওইখানে গিয়ে রান করবেন। এটা একটা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, এটা আপনাকে গ্রিন কার্ড দিবে না, কিন্তু এটা আপনি থাকতে পারবেন এবং বিজনেস রান করতে পারবেন। তো বাংলাদেশি এন্টারপ্রেনারদের জন্য এই তিনটা মেজর অপরচুনিটি আছে। আমরা শেষের দিকে দানিয়েল, ক্লোজিং রিমার্কস। ভাইয়া ইনশাল্লাহ আশা তো আছে বাংলাদেশে ফিউচার অনেক ভালো। ইট ইজ আই এম ভেরি হোপফুল। আপাতত হোয়াট উই সি ইন দ্য হোরাইজন, একটা ইলেকশন ইজ কামিং আপ, ইনভেস্টরদের একটা কনফিডেন্স আছে। শেয়ার মার্কেটও, আপনি ক্যাপিটাল মার্কেটও যদি দেখেন, ইটস ভেরি বয়েন্ট টুডে। দিস উইক ইটস, লাস্ট উইক অলসো একটা ভালো র্যালি ছিল উইথ দি কনফিডেন্স দ্যাট অ্যান ইলেকশন ইজ কামিং। এবং আরেকটা ব্যাপার ইনভেস্টরদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে স্টেবিলিটি। কারণ স্টেবিলিটি না থাকলে, পলিটিক্যাল স্টেবিলিটি না থাকলেও কিন্তু কেউ ইনভেস্ট করতে চায় না, স্বাভাবিক, এটা নর্মাল। যারা ইনভেস্ট করে ফেলেছে তাদের তো উপায় নেই, তারা তো ইনভেস্টমেন্টটাকে এটা সিকিউর করার জন্য অপারেট করবেই, কিন্তু নতুন করে কিন্তু এই মুহূর্তে কেউ ইনভেস্ট করছে না, ক্রেডিট স্লাম্প হয়েছে। সো আশা করি ইলেকশনের পরে উই উইল সি সাম পজিটিভ গ্রোথ। এখন যে ডিসকোর্স, পলিটিক্যাল ডিসকোর্স বা ডিসকাশন যেগুলি হচ্ছে, I think these discussions are more better than before in some ways. There are discussions about building a future of Bangladesh, কিভাবে বানানো যায় instead of ওই same old জিনিসপত্র. So I think we are moving in the right direction, but our moving in the right direction needs to be faster, quicker. Because if we don't, we will lose out on this incredible talent pool that Bangladesh has. Bangladesh's যে talent pool আছে, এটা really remarkable. It is not because আমি বাংলাদেশে থাকি এটার জন্য না। I've had the good fortune of traveling the world. I've had the good fortune of receiving foreign education. এবং যে level of dedication আমাদের দেশের এমপ্লয়ীদের মধ্যে আছে, ওনারশিপ আছে। আপনি you have mentioned Sonari Life, the kind of ownership our people have towards the company, এটা unparalleled. আমার মনে না other than Japanese society অন্য কোনো দেশে এমপ্লয়িরা তাদের কোম্পানিকে এতটা ভালোবাসে, এতটা ওন করে যতটা বাংলাদেশে করে। সো ওইসব ক্ষেত্রেও যদি চিন্তা না হলে কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে ফ্লারিশ হতো না। একটা বিল্ডিংয়ের ভিতরে আমরা 2000 শ্রমিক নিয়ে কাজ করি, তো কত প্রেশারের মধ্যে কাজ করে। যদি আসলে ওনারশিপ না থাকতো, প্রত্যেক দিন দেখতেন একটা ফ্যাক্টরি আগুন লাগতো, প্রত্যেক দিন লাগতো। কিন্তু ইট ইজ নট লাইক দ্যাট। আপনার উই হ্যাভ সিন ইন ইন্স্যুরেন্স সেক্টর, উই হ্যাভ সিন ইন ব্যাঙ্কিং সেক্টর, সব সেক্টরে কিন্তু কোনো না কোনো সময় একটা না একটা প্রবলেম আমরা দেখেছি, বাট ওভারকাম করার ক্যাপাসিটি সেক্টরগুলির আছে। সো হোপফুলি যদি একটা ভালো পলিটিক্যাল উইল থাকে আমাদের লিডারশিপ, ফিউচার লিডার্স যারা আসবে, তাদের যদি একটা ভালো ম্যান্ডেট নিয়ে আসে, তাদের যদি একটা ভালো কনফিডেন্স থাকে যে প্রত্যেকটা সেক্টরকে তারা প্রোটেক্ট করবে এবং একটা ফিউচার প্রুফ করার একটা প্ল্যান করবে, তাহলে আশা করি ব্রেইন ড্রেন তো হবে না, বরঞ্চ আমাদের যারা এক্সপ্যাটস আছে তাদেরকে আমরা রাজু ভাইয়ের মাধ্যমে দেশে আবার ইনভেস্ট করার জন্য নিয়ে আসতে পারবো। বিকজ দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট ইন ইউএস করা সম্ভব, কিন্তু ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ আমাদের বেশি জরুরি। আমি যেটা বলি যে এখন আমাদের সময় এসেছে বাংলাদেশের যারা এন্টারপ্রেনার, মিস্টার ড্যানিয়েলের মতো যারা আছে, আর আমেরিকায় যারা প্রবাসী বাংলাদেশি এন্টারপ্রেনার আছে, এই দুই গ্রুপের ভিতরে একটা ম্যাচ মেকিং দরকার। এতে যেটা হবে যে প্রবাসীরা বাংলাদেশের মার্কেটে অ্যাক্সেস পাচ্ছে, বাংলাদেশিরা আমেরিকান মার্কেটে অ্যাক্সেস পাচ্ছে, ইউরোপের মার্কেটে পাচ্ছে, অস্ট্রেলিয়া পাচ্ছে। এই ম্যাচ মেকিংটা যদি করা যায়, এটা বিডা করুক বা যদি কোনো বেসরকারি সংস্থা করুক বা সরকার করুক, যেই করুক, দ্যাট উড বি এ গেম চেঞ্জার। এতে আমাদের সব দিক থেকে বেনিফিট হবে, আমাদের রেমিটেন্স বাড়বে, আমাদের জনশক্তি রপ্তানিতে সহযোগিতা হবে, আমাদের প্রোডাক্ট ওয়ার্ল্ড মার্কেটে চলে যাচ্ছে। কাজে এইখানে আমার মনে হচ্ছে একটা হিউজ একটা অপরচুনিটি আছে, কিন্তু ম্যাচ মেকিংটা হচ্ছে না। যেমন ধরেন আমি প্রায় শুনি যে আমাদের এই যে বিপিএল হয়, বিপিএলের অনেক টিম নাকি তারা খেলোয়াড়দের পে করতে পারে না, বিভিন্ন লস হয়। প্রত্যেকটা টিমের সঙ্গে যদি একজন প্রবাসী এন্টারপ্রেনারকে অ্যাটাচ করা যায়,
তাহলে আমার মনে হয় এই সমস্যাটার সমাধান সম্ভব। আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রবাসীদের একটা হিউজ ইনভেস্টমেন্ট আসা সম্ভব, এবং ধরেন এইখানকার একটা টেলিভিশন চ্যানেল তারা যদি আমেরিকায় একটা ব্রাঞ্চ ওপেন করে, যেমন আল জাজিরা যে মডেলটা, এটা কিন্তু আমরা ফলো করতে পারি খুব ইজিলি। তখন একটা বাংলাদেশি চ্যানেল হতে পারে একটা গ্লোবাল ভয়েস, এবং ধরেন যে গাজা ইস্যু নিয়ে বা অনেক এই যে ইউক্রেন যুদ্ধ নিয়ে বাংলাদেশি চ্যানেল হতে পারে একটা গ্লোবাল ফেস ফর দ্য প্রোটেস্ট সামথিং। কাজে আমার মনে হয় এই ম্যাচ মেকিংটা যদি আমরা ফোকাস করতে পারি, ইট উড বি এ গেম চেঞ্জার। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। শেখ মোহাম্মদ দানিয়েল এবং রাজু মহাজন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা নিশ্চয়ই দেশের কথা ভাববো, একই সঙ্গে পৃথিবীর কথাও ভাববো। গোটা পৃথিবীটাই এখন একটা গ্লোবাল ভিলেজ এবং আমরা তার অংশ। দেশের ভেতরে কাজ করবার পরিবেশ, উদ্যোক্তা তৈরির পরিবেশটা নিশ্চিত করতে হবে। আবার কেউ যদি দেশের বাইরে গিয়ে করতে চান, সেটাকেও ইতিবাচকভাবেই দেখতে হবে। কিন্তু যারা বাইরে যাবেন তাদেরকে কিভাবে দেশের সঙ্গে কাজে লাগানো যায়, দেশের উন্নতিতে ব্যবহার করা যায়, সেটাও ভাবতে হবে। উদাহরণ হিসেবে আমরা আমাদের প্রতিবেশী দেশের কথা আলোচনা করলাম। এবং যারা বাইরে যেতে চান তাদের জন্য আবার এক ধরনের সচেতনতা, স্কিল, সেটা ভাষার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, সেভাবে আমাদের তাদের তৈরি করে দেওয়া দরকার। কারণ জনসংখ্যার ভারে দেশের যে আয়তন, জনসংখ্যার ভারে আমরা অনেকটা ডুবছ। কাজেই বাইরে গেলেই সেটাকে খারাপভাবে দেখবার সুযোগ নেই, বরং আমরা জানি যে আমাদের অর্থনীতির একটা মূল শক্তি হচ্ছে রেমিটেন্স, যারা বিদেশ থেকে পাঠান। এবং সেটাও আবার সাধারণত যারা পাঠান তার একটা বড় অংশই হচ্ছে যাদের স্কিল নেই, যাদের শিক্ষা সেই অর্থে নেই, তারা কিন্তু পাঠাচ্ছেন। কিন্তু আমরা যদি বাকি সবাইকে যুক্ত করতে পারি, এবং আলোচনার মধ্যে এটা এসছে যে প্রবাসী যেসব উদ্যোক্তা আছেন এবং দেশে যারা উদ্যোক্তা আছেন তাদের যদি একটা ম্যাচ মেকিংয়ের ব্যবস্থা করা যায়, আমরা এখান থেকে বাইরেও যাব, গোটা পৃথিবীর জন্য কাজ করব, সেটা আবার দেশে ফেরত আনবো। আবার বিদেশি যারা আছেন বা প্রবাসী যারা আছেন তাদেরকে কিভাবে দেশের ভেতরে যুক্ত করা যায়, কাজ করবে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে, এই কাজটা করতে পারলে আসলে আমাদের জন্য সবথেকে সহজতর উন্নয়নের পথ। এবং আরেকটা প্রসঙ্গ এসছে যে বাংলাদেশে বিনিয়োগ করতে গেলে করা যায় কিন্তু বেরোয়ার পথ থাকে না, সেটাকে আসলে অনেক বেশি উন্মুক্ত করে দিতে হবে। অনেক ক্ষেত্রে এই আলোচনাটা আছে যে দেশের টাকা বাইরে, আমরা নানা আইনকানুন বিধিনিষেধ দিয়ে কোনো উদ্যোক্তাকে উৎসাহিত করছি না বটে, কিন্তু টাকাটা কিন্তু আসলে আমরা রাখতেও পারছি না, টাকা কিন্তু বাইরেই চলে যাচ্ছে। কাজে আইনি প্রক্রিয়ার মধ্যে যদি এই বিষয়গুলো সহজ করে দেওয়া হয়, সেটা কিন্তু দেশের অর্থনীতিকে অনেক বেশি শক্তিশালী করতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।